হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা, বেসরকারি একটা হাসপাতালে মানে হাতে গুনে 5টি মাস সে কাটিয়ে ফেলেছে, রীতিমতো মাইনেও নিয়েছে। তারপরে তার সঙ্গে সঙ্গে আরও একটি দুর্দান্ত পেশায় তিনি যুক্ত ছিলেন, তা ছিল ডান্স। একেবারে এক কথায় বলা যেতে পারে সুচারু নৃত্যশিল্পী। যদিও সব কিছুই মোটামুটি এখন অতীত হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে সুদেব হয়ে লিটারালি টেলিভিশনের পর্দা কাঁপিয়ে চলেছেন, আপামর দর্শকের মন জয় করেছে। সঙ্গে এই মুহূর্তে মৈনাক ঢোল রয়েছে। স্বাগত বলে মৈনাক। থ্যাংক ইউ সো মাচ। এত কিছু যে তোমার এই যে কারিজমাগুলো রয়েছে, একটু সে শুরুর দিনে গল্পটা শুনি, কি করে আসা, বাড়ির থেকে সাপোর্ট না পাওয়া এবং একটি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় প্রত্যেককেই। তোমারও নিশ্চয়ই সেরকম কিছু একটা আছে, একটু যদি আমাদের দর্শকদের তুমি পরিচয়টা নিয়ে বলো। শুরু থেকে যেটা ছিল যে আমি তো ডান্সটা করতাম, ছোটোবেলা থেকেই ডান্সটা করতাম। আর তারপর হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। কোর্সটা কমপ্লিট হওয়ার পর, পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি চাকরি পেয়ে গেছিলাম কোঠারি হসপিটালে। সেখানে 5 মাস চাকরি করেছিলাম। 5 মাস মানে খুব। তো 5 মাস চাকরি করার পর যেটা হলো যে পুজোর সময় আমাকে ছুটি দেওয়া হলো না। বললো যে তুমি 10ম দিনটা খালি ছুটি পাবে, তুমি বাকি দিনগুলো কাজ করবে। তো আমার পুজোর সময় শো থাকতো, পুজোর সময় খুব বেশি। তো আমি কি করলাম, আমি আর তাদের কিছু বললাম না। আমি করলাম কি, আমি না বলে নেক্সট দিন থেকে এলাম না। আচ্ছা, মানে আমি আর কাজে গেলামই না। আমার মাইনে পেয়েছিলে তো? মাইনে তো পেয়েছিলাম। অনেক ফোনও করেছিল, যেটা মাকে আমি বলিনি। এখন বলে দিয়েছি, কিন্তু তখন বলিনি। বললেই আমি খুব বকা খেতাম। তো ফোন করেছিল। ইনফ্যাক্ট অন্য আদার হসপিটালে আমি সিভি জমা দিয়ে এসেছিলাম, সেখান থেকেও আমাকে ফোন করা হয়েছিল ইন্টারভিউর জন্য। তো আমি কোনোটাই রিসিভ করিনি, বিকজ আমি ডান্সটা এতটাই ভালোবাসতাম যার জন্য আমি এসব কিছু স্যাক্রিফাইস করতে পারি। অভিনয়টা অনেক পরে আসা। এই ডান্সটা করতে করতেই অভিনয়ের প্রতি একটা ইচ্ছে জাগে, একটা ইচ্ছে হয় যে আমিও অ্যাক্টিং করব। টিভিতে দেখে, সিরিয়াল দেখে বা সিনেমা দেখে অ্যাক্টিং করার ইচ্ছে জাগে। তো আমি ছোটো ছোটো কয়েকটা চরিত্রও করি। 2017 কি 18 হবে, হ্যাঁ, ছোটো ছোটো 2-1টা চরিত্র করি। করার পর আমাকে একজন অভিনেতা বলেছিল, আমি নাম নিচ্ছি না, যে তুমি যদি এই কাইন্ড অফ ক্যারেক্টার করতে থাকো তাহলে পরবর্তীকালে তুমি এই কাইন্ড অফ ক্যারেক্টারই পাবে, আমাদের যেটা হয় আর কি, টাইপ কাস্ট হয়ে যায়। তো আমি কি করলাম, আমি ছেড়ে দিলাম, আমি আর করলাম না। তারপর 2019-এ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের একটা সিরিয়াল শুরু হচ্ছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে। তো ওটার জন্য আমি অডিশন দিতে গেছিলাম। তো লাকিলি বলবো, ভগবানের আশীর্বাদ বলবো যে একবারে আমার হয়ে যায়। তো তারপর থেকে আমার সিরিয়ালের জার্নি শুরু হয়। থিয়েটার করতে কি তুমি? আমি থিয়েটার করতাম না, আমি ডান্সটাই করতাম। আচ্ছা, আর ডান্স থেকে প্রথম যে অডিশন যখন তুমি ক্র্যাক করলে, সেই অডিশন দেওয়া, কারণ সেটার তো একটা লম্বা প্রসেস থাকে, ক্যামেরার সামনে দাঁড়ানো, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয়, ডান্স করা ডেফিনেটলি তার একটা ওই মানে স্টেজের প্রতি তার একটা দক্ষতা আছে, ক্যামেরার সঙ্গে তার সক্ষতা হয়নি তখন অবধি। কিভাবে হলো সেই বন্ধুত্ব? আমি ডান্স বাংলা ডান্সও করেছিলাম। ও, ডান্স বাংলা ডান্সও করেছিলাম। অ্যালেন প্যারিস স্যার আমাকে ডেকেছিলেন, আমি ওনার থ্রুতে ডান্স বাংলা ডান্স করেছিলাম, সোনার সংসারেও পারফর্ম করেছিলাম। তো সেই জন্য আমার স্টেজে বা ক্যামেরার সামনে দাঁড়ানোর একটা কি বলবো, ওটা কি বলে, কনফিডেন্স ছিল। ওভার কনফিডেন্স না, কনফিডেন্স ছিল অবশ্যই। তো ওটার একটা সাপোর্ট ছিল। প্রথমে ফোনে অডিশন দিই ওই সিরিয়ালটার জন্য, তারপর সামনাসামনি অডিশন দিই। তো লাকিলি হয়ে যায়, সেই কনফিডেন্সটা ছিল বলে। আদারওয়াইজ হয়তো নার্ভাসনেস ছিল, একদম ছিল না সেটা বলবো না, বাট হয়ে গেছে। বাবা দেখে গিয়েছেন? না, এটা আমার দুর্ভাগ্য যে বাবা দেখে যাননি। বাবা 2007-এ মারা যান। তো তখন আমি ক্লাস 7 থেকে 8-এ পড়ি, অনেকটাই ছোট। তো হ্যাঁ, বাবা ওই ডান্স করতাম এটা জানতো, কিন্তু সিরিয়ালের ব্যাপারটা জানতো না। তখন তো অনেক একদম আগের বিষয়টা, অনেক আগের। ক্লাস 7 থেকে 8-এ ওঠা একদম বাচ্চা বয়স। সেই মুহূর্তে দাঁড়িয়ে মা এখন কতটা খুশি? ছেলে মানে মা এখন নিশ্চয়ই মৈনাকের মা যাচ্ছে, এইটা মানে মা কতটা এনজয় করে এবং তুমি কতটা গর্ববোধ করো এটা? মাও কতটা গর্ববোধ করে? মা তো খুবই খুশি, খুবই গর্ববোধ করেন। মাই একমাত্র ছিলেন যিনি থ্রু আউট আমাকে সাপোর্ট করেছেন এই অ্যাক্টিংয়ে আসার জন্য। বাড়ির কেউই সেই অর্থে সাপোর্ট করেনি বা বলেছে যে এই প্রফেশন, আমাদের প্রফেশন যেটা আনসার্টেন প্রফেশন, আজকে কাজ আছে কালকে কাজ নেই, তো তার থেকে তুই চাকরিটা কেন ছাড়লি, চাকরিটা কেন করলি না, এত টাকা খরচা করে পড়াশোনা করলি কিন্তু চাকরি করলি না, এই প্রফেশনে যাচ্ছিস। তো মা বলেছিল যে তোমরা দেখো, ও ঠিক ওর যখন ইচ্ছে, ওর যখন ভালোবাসা এটার প্রতি আছে, ও ঠিক কিছু না কিছু করবে। তো সেই সাপোর্টটা আমাকে দিয়ে গেছে।
তো আমিও মার ভালোবাসা সাপোর্ট পেয়েছি বলেই হয়তো এতটা পথ আসতে পেরেছি, না হলে এটা হতো না। এখন 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 কিছু 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 হতে পেরেছি বলে, বা যারা আমাকে আগে বলতো এটা কেন করছিস, এই প্রফেশনে কেন যাচ্ছিস, তারা এখন বলে বাহ তোর কাজটা দেখছি খুব ভালো লাগছে, সার্থক করছিলি, সার্থক একটা অন্য ক্যারেক্টার, সুদেব করছিস একটা অন্য ক্যারেক্টার, খুব ভালো করছিস, এই আর কি। আর এই যে যেই মুহূর্তে দাঁড়িয়ে একটা হার্ডেলটা ক্রস করা, এবং এই হার্ডেল ক্রস করার সময় পাশে মা ছাড়া আর কাকে কাকে পেয়েছিলে আত্মীয় স্বজনদের মধ্যে? কীরকম সেই মুহূর্তগুলো ছিল, যে কি কি কটূক্তি তোমার কাছে উঠে এসেছিল বা কানে শুনেছো তুমি? পাশে তো মা ছিল, বাড়ির লোকও ছিল, বাট কম বেশি যেটা হয়, পুরো তাদের মানে কনফিডেন্স ছিল না যে আমি এই প্রফেশনে কিছু আমার হবে কি হবে না, যেটা হয় যে ভয়টা থাকে। কিন্তু মা আমাকে সাপোর্ট থ্রু আউট করে গেছে, এছাড়া বাকি কারো সাপোর্ট সেইভাবে পাইনি। আর যখন তুমি টেলিভিশনে আসলে এবং মা এখন দেখছে, মা কি বলে এই দেখে পুরো বিষয়টা, এই যে এখন তো সেলিব্রিটি সেই অর্থে, যেখানেই যাচ্ছে পুজো ফিতে কাটছে, মানুষ চিনতে পারছে, মৈনাক ঢোল যাচ্ছে, মৈনাকের মা, তো এইটা কীরকমভাবে মা এখন এনজয় করে, বা তুমি কতটা গর্ববোধ করো? আমি সেলিব্রিটি এইসব কথায় মানে খুব একটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আমি একজন অভিনেতা, আমার ইচ্ছে ছিল, আমার স্বপ্ন ছিল এই প্রফেশনে আসবো, এখানে আসতে পেরেছি, কিছু একটা করতে পেরেছি, এতেই আমি খুশি। হ্যাঁ, এবার মা তো খুবই খুশি, কারণ মা সাপোর্ট করেছে, মার সেই বিশ্বাসটা ছিল আমার প্রতি যে কি হয়তো কিছু আমি করে দেখাতে পারবো, তো সেটা ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে পেয়েছি, করতে পারছি, তার জন্য মাও খুব খুশি। আর দিদি নাম্বার ওয়ানে মাকে নিয়ে গেছি, মা তো আরও খুশি হয়েছে। মা বলেছিল আমার ইচ্ছে ছিল কবে আমি দিদি নাম্বার ওয়ানে যাবো, তোর জন্য আমি যেতে পেরেছি সেখানে। আমি বলছি না মা, তুমি ছিলে বলেই আমি যেতে পেরেছি, নাহলে তো আমি একা কী করে যেতাম, ওটা হতো না। তো ওই আর কি। তাহলে পুরো কৃতিত্বটাই মা ছাড়া কোনোভাবেই মৈনাক ঢোল কমপ্লিট নয়, তাই তো? সেটা উচিত নয়, মা ছাড়া সন্তান ইনকমপ্লিট। একদমই। আর এমন কোনো মুহূর্ত আছে যেটা নিয়ে ভীষণভাবে একটা ভয় হয়, সেটা বাস্তব সত্য, এমন কোনো কিছু যেটা তুমি ফেস করতে ভীষণভাবে ভয় পাও? দেখো, যেটা হয় যে একটা টাইমের পর, একটা এজের পর তো হয়তো কাজ থাকবে না, যেটা অনেক পরে। আর যখন হয় যে কাজটা শেষ হওয়ার পর যে মাঝখানে যে বসে থাকার ব্যাপারটা না, ওটা খুবই মানে কি বলবো, খুবই টেনশনের হয়, খুবই সেই টাইমটা যে বাড়িতে বসে থাকার টাইমটা মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে। তো সেটা সবারই হয়, আমাদের অভিনেত্রী যারা আছেন সবারই হয়, ডিরেক্টর সবারই সেটা হয়। তো আমারও সেইটা হয়, কবে কাজ পাবো, কবে একটা ভালো কাজ পাবো, ভালো অপরচুনিটি পাবো। এমন নয় যে কাজের একটা একটা চরিত্র হলো আমি করে ফেললাম, ওটাও আমার ব্যাপার না। মানে যেটা করব সেটা বেস্ট করব, তার জন্য আমি যদি কমও কাজ করব, কিন্তু যেটা করব ভালো করব, এটা আমার ইন্টেনশন সবসময় ছিল। হ্যাঁ, ওই টাইমটা তো যখন কাজ থাকে না, বা পরবর্তীকালে কাজ কি হবে, কোন কাজ করব, কি কাজ করব, এই টেনশনগুলো তো থেকেই যায় একজন অভিনেতার জীবনে। কোনো সময় রূঢ় বাস্তবের সঙ্গে তুমি সম্মুখীন হয়েছো, যেটা ভীষণ মানে সত্য, এবং তুমি সেটা দেখতে পাচ্ছ, তার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, কীভাবে কাটিয়ে ওঠো, বা এরকম কোনো ঘটনা ঘটেছিল জীবনে? সব থেকে প্যাথেটিক হচ্ছে বাবা চলে যাওয়ার ব্যাপারটা, এটার থেকে বড় প্যাথেটিক আর কিছু নয়। মানে সেই টাইমটা কেমন ছিল, মানে তারপরে তো তখন আমি কিছুই করতাম না, তখন মাও কিছু করতো না। মানে তাহলে সেই বাবা চলে যাওয়া মানে গাছ মাথার উপর থেকে গাছ সরে যাওয়ার মতো ব্যাপার। তো সেই টাইমটা কাটিয়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট ছিল। আমি এখন সেটা এক্সপ্লেন করতে পারবো না কেমন ছিল, বাট খুবই ডিফিকাল্ট টাইম ছিল সেটা আমাদের ফ্যামিলির কাছে, আমার মার কাছে, আমার কাছে। তো এইটাই মানে আমি এটার ইচ্ছে ছিল যে বাবা আমার এই জার্নিটা দেখতে যদি পেতো তাহলে খুব খুশি হতাম। কিন্তু যেখানেই আছে বাবা সেখান থেকে দেখছে, আমাকে আশীর্বাদ করছে, সেই আশীর্বাদের জোরেই আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বেশ অনেক কটি বছর কেটে গিয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করছো, বন্ধুও নিশ্চয়ই হয়েছে। আমি কি বলবো, আমি সোশ্যালি না মানে অত খুব একটা মিশি না ইন দ্য সেন্স, আমি খুব চুপচাপ টাইপের ছেলে। তো আমার যেটুকু হয়, আমার বন্ধু অবশ্যই আছে, বাট আমি ওই কাজ হওয়ার পর আমার অন্য একটা লাইফ আছে আমার, মানে ওখানেই আমি থাকতে বেশি প্রেফার করো। শুটিংয়ের পর
কখনো আমি নন্দন যাই, যেটা সবাই জেনে গেছে। এখন আমার বলতে কিছু আপত্তি নেই। তো নন্দন যাই, কখনো কখনো বাড়িতে থাকি, বাড়িতে থাকলে সিনেমা, পুরোনো সিনেমা দেখি, গান শুনতে ভালোবাসি। এই টাইমটা মানে মি টাইমটা কাটাতে বেশি ভালোবাসি। তার মধ্যেও অবশ্যই আমার বন্ধু আছে, 2-1জন বন্ধু আছে, বাট খুব কম বন্ধু আছে আমার। সেটা কি সবাই ইন্ডাস্ট্রির তারা না? ইন্ডাস্ট্রির খুব কম আছে, ইন্ডাস্ট্রির বাইরে বেশি আছে। তাহলে এবার তো মা নিশ্চয়ই বলছে ছেলে এবার কাউকে নিয়ে আসো ঘরে, এবার সংসারী হও ছেলে। ছেলে কবে সংসারী হচ্ছে মইনা? সত্যি কথা বলতে বাড়ি থেকে ওইরকম কোনো প্রেশার দেওয়া হয় না। মাও বলে না কবে বিয়ে করছিস বা কবে কাকা আনছিস। আগে মা বলে ক্যারিয়ারে ফোকাস কর, সবে শুরু করেছি, সবে আমার জার্নি শুরু করেছি, কাজটার উপর ফোকাস করাটাই উচিত। এবার পরবর্তীকালে যা এখানে কপালে লেখা থাকবে সেটাই হবে। তো আপাতত কাজেই ফোকাস করতে চাই। আর মইনা খেতে ভালোবাসে না? এইটা খুব একটা আমি ফুডি নয়, আর বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি। আর একটা টাইমে খুব বাইরের খাবার খেতাম, বাট এখন অ্যাভয়েড করি। খুব একটা ফুডি নয় আমি, বাট খাই, মানে মোটামুটি যেটুকু খাওয়া উচিত সেটুকু আমি খাই। মইনাকের বেস্ট হ্যাং আউট কি? বেস্ট হ্যাং আউট নন্দনে যাই, কখনো সাউথ সিটি যাই, বা এই মুভি রিল করা। রিল তো মাস্ট, রিল করা উচিত। এখন খুব কম হয়, বাট স্টিল করি, রিল বানাই। আর ফেভারিট কালার কি? ব্ল্যাক। সব কিছু মানে যা হবে তাহলে ওয়ার্ড্রপ শুধুই ব্ল্যাকই ব্ল্যাক নাকি? না, ওরকম কোনো ব্যাপার না, বাট আমি ব্ল্যাক শার্ট পরতে প্রেফার করি। ব্ল্যাক এনিথিং ইন ব্ল্যাক। আর ঘুরতে যাওয়া তোমার ফেভারিট ডেস্টিনেশন? ঘুরতে যাওয়ার দার্জিলিং ভালো লাগে। ওকে। আমাদের সুন্দরবন আছে, খুব অদ্ভুত নাম বলবো, যেটা দূরের থেকে আমার এইখানকার মধ্যে আমাদের কি বলবো, আমাদের রাজ্যে যে জায়গাগুলো আছে ঘোরার, সেখানে যেতে ভালো লাগে। ডুয়ার্সে যেতে ভালো লাগে, পছন্দ করি। তো এই আর কি, মাথায় যে কটা নাম এলো এই মুহূর্তে সেগুলোই বললাম, আরও আছে। লাস্ট সেটা হচ্ছে, যদি এলিভেটরে তুমি মানে তোমার আটকে গেছো, তোমার অপোজিট তুমি দেখতে পাচ্ছ শিল্পা শেট্টি এবং বাবা রামদেব আছে, আটকে রয়েছেন, তো তাদের দুজনকে তুমি কি কোয়েশ্চেন্স করবে? একজন শিল্পা শেট্টি, একজন বাবা রামদেব, এবং এলিভেটরে তুমি আটকে গেছো তাদের সঙ্গে। শিল্পা শেট্টিকে বলবো, ম্যাম আপনি মানে এই বয়সে যথেষ্ট, এই এজেও উনি এত মানে আগের মতো একই রকম দেখতে আছেন, কি করে, এটার রাজ কি? আর বাবা রামদেবকে কি বলবো সেটা আমি এই মুহূর্তে ভাবতে হবে, বাট কি ভেবে পিলাটিস করবেন? পিলাটিস, হ্যাঁ অবশ্যই। আপনি কি পিলাটিস করবেন? চলুন। বেশ, সুদেবের জীবনের এবার নতুন কি আসছে যদি একটু দর্শকদের তুমি বলো কি হতে চলেছে? দর্শকদের এটাই বলবো, খুবই ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে। আপনারা প্রোমো দেখেছেন, গল্পটা পুরো ঘুরতে চলেছে, একটা অন্যদিকে মোড় নিচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কোণে দেখা আলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, এরকমই ভালোবাসা আশীর্বাদ দেবেন, যাতে আগামী দিনে আরও অনেক পথ কোণে দেখা আলো এগিয়ে যেতে পারে, আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আরও সাফল্য পাক সুদেবের চরিত্র, এবং জীবন আরও বর্ণময় হয়ে উঠুক বৈনাকের। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।